গুড মর্নিং এভরিওয়ান। বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আমরা ক্ষেত্রফল উপর নির্দিষ্ট সমাকলের সংক্ষিপ্ত প্রশ্নগুলি বেশ কয়েকটা কোশ্চেন আলোচনা করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের ক্লাস দেরি না করে শুরু করি। তো দেখো, আমরা গত ভিডিওতে ডেফিনাইট ইন্টিগ্রালস অ্যাজ এন এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল উপর নির্দিষ্ট সমাকলন চ্যাপ্টারটি কনসেপ্ট আলোচনা করার সাথে সাথে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলির দুটি কোশ্চেনও অর্থাৎ 1 দাগ এবং 2 দাগ আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি যে প্রশ্নগুলি তোমাদের রয়েছে সেগুলোর মধ্যে কিছু কিছু অঙ্ক তোমাদেরকে করে দেবো, বাকিগুলো তোমরা কিন্তু সিমিলার প্রসেসে বাড়িতে করে নেবে। ওকে, তো দেখো আমি এখানে কোশ্চেন নাম্বার 3 লিখে রেখেছি। সংক্ষিপ্ত প্রশ্নগুলি: এক্স অক্ষের উপরে এক্স মাইনাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0, এক্স ইকুয়ালস টু 3, এক্স ইকুয়ালস টু 6 দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি চিহ্নিত করো এবং সমাকলনের সাহায্যে চিহ্নিত অঞ্চলে ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা সিমিলার প্রসেসে করব। তো তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই আগের ভিডিওটি দেখো, তারপরে এই ভিডিওর অঙ্কগুলো দেখবে, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো দেখো এখানে একটা স্ট্রেট লাইনের সমীকরণ আমাকে দিয়েছে, সেটি হচ্ছে এক্স মাইনাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0। তো আমরা কী করব, এটাকে ছেদিতাংশ আকারে কনভার্ট করে নেব, তাহলে এর যে ছবিটা বা লেখচিত্রটা সেটা আঁকতে অনেকটা ইজি হবে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 2y ইকুয়ালস টু মাইনাস 4, তাহলে এক্স মাইনাস 4 প্লাস মাইনাস 2y বাই মাইনাস 4 ইকুয়ালস টু মাইনাস 4 বাই মাইনাস 4। বুঝ সাইড আমরা মাইনাস 4 দিয়ে ডিভাইড করে নিলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স বাই মাইনাস 4, এখানে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এখানে ওয়াই বাই 2 দুগুণে 4, এখানে 2 থাকবে, এখানে থাকছে 1। এটাকে নাম দেবো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এই 1 নম্বর সমীকরণটা দেখো আমরা কিন্তু ছেদাংশ আকারে কনভার্ট করে নিয়েছি। এরপরে আমরা একটা খসড়া চিত্র বা একটা রাফলি একটা ছবি আঁকবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি এক্সিসগুলো টেনে রেখেছি, ডি এক্স অক্ষ, তাহলে এক্স এক্স ট্যাক্স, ওয়াই অক্ষ ওয়াই ওয়াই ট্যাক্স, মূলবিন্দু অরিজিন ও। ওকে, এরপর দেখো এক্স অক্ষকে 4 একক দূরত্বে ছেদ করেছে, অর্থাৎ বিন্দুর স্থানাঙ্ক -4,0 হবে। তাহলে এখানে তুমি মোটামুটি -4 1 2 3 4 মোটামুটি এরকম জায়গায় -4,0 বিন্দুটি এখানে পাবে। ওকে, এটার নাম ধরো এ দিয়ে দাও। এরকমভাবে ওয়াই অক্ষকে 2 একক দূরত্বে ছেদ করবে, তাহলে বিন্দুর স্থানাঙ্ক 0,2 হবে। তাহলে মোটামুটি 1 2 এরকম জায়গা এই বিন্দুটি হচ্ছে 0,2। ওকে, তো চলো এটা যোগ করে আমরা সরাকাটির ছবিটা এঁকে নিই। তাহলে দেখো আমরা যোগ করে নিয়েছি, এই সরাকাটির সমীকরণ হচ্ছে এক্স মাইনাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0। ওকে, এখন এক্স ইকুয়ালস টু 3 এবং এক্স ইকুয়ালস টু 6 এই দুটি সরাকা অঙ্কন করতে হবে। এই দুটি সরাকায় হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল দুটি সরাকা। তো চলো সেগুলো এঁকে নিই। তাহলে দেখো এখানে দুটি সরাকা অঙ্কন করেছি, এটা মনে করলাম যে এক্স ইকুয়ালস টু 3 এবং এটি হচ্ছে এক্স ইকুয়ালস টু 6, অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল দুটি সরাকা। তাহলে এখন দেখো এই তিনটি সরাকা এবং এক্স এক্সিস, যেহেতু এক্স অক্ষের উপর অবস্থান করছে, এবং তাহলে এক্স এক্সিস দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটি হচ্ছে? তাহলে দেখো এক্স এক্সিস এবং এই তিনটি সরাকা দ্বারা সীমাবদ্ধ অঞ্চল দেখো এই অঞ্চলটি হচ্ছে, তাই না? তাহলে এটার নাম দিয়ে দাও, এটাকে এ বি তো নাম দেওয়া ছিল না, এটা বি নাম না, তাহলে এটা সি দিয়ে দাও, এটা ডি, এটা ই দিয়ে দাও। ঠিক আছে, তো চলো এইবার ভাষাতে সেটা আমরা লিখে নিই যে সীমাবদ্ধ অঞ্চলটি কোনটি হচ্ছে। তাহলে 1 নম্বর সরল রেখা কমা এক্স ইকুয়ালস টু 3 ও এক্স ইকুয়ালস টু 6 এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটির নাম দেখো সি ডি ই বি, সরি এটা নাম দেওয়া হয়নি, এটা এফ দিয়ে দাও, সি ডি ই এফ, তাই তো সি ডি ই এফ, যেহেতু স্ট্রেট লাইন তাহলে মাঝখানে কোনো পয়েন্ট তোমাকে নাম দেওয়ার দরকার হবে না। ওকে, তাহলে সি ডি ই এফ, হ্যাঁ সি ডি ই এফ। ঠিক আছে, আচ্ছা, চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। ওকে, তাহলে এরপর আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। অতএব নির্ণেয় ক্ষেত্রফল, যেহেতু এক্স অক্ষ দ্বারা অঞ্চলটি সীমাবদ্ধ হয়েছে, তাহলে আমার কিন্তু যে লিমিটিং ভ্যালুগুলো, অর্থাৎ তোমাকে লিমিটটা যেটা নিতে হবে, লোয়ার লিমিট এবং আপার লিমিট নেব, সেটা কিন্তু এক্স অক্ষ বরাবরই নিতে হবে। ওকে, তাহলে দেখো 3 থেকে 6 অবধি, তাহলে এক্স ইকুয়ালস টু 3 থেকে
এক্স ইকুয়ালস টু 6 অবধি। ওকে, এখানে থাকবে ওয়াই ডিএক্স। ওকে, যদি ওয়াই অক্ষ দ্বারা সীমাবদ্ধ হতো তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা লিমিটিং ভ্যালুগুলো নিতাম, অর্থাৎ লিমিটগুলো নিতাম। ঠিক আছে, এবার ওয়াইয়ের মান আমরা কোথা থেকে পাবো? আমরা এই সমীকরণ থেকে ওয়াইয়ের মানটা কিন্তু পাবো। তাহলে চলো এখানে ওয়াইয়ের মানটা এখন ছোটো করে একটু বের করে নিই। এক্স মাইনাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0, এখান থেকে আমি এক্স প্লাস 4 ইকুয়ালস টু 2y পাবো। তাহলে এখান থেকে ওয়াই সমান হবে এক্স প্লাস 4/2। ওকে, তাহলে এখানে লিখে নিই ইন্টিগ্রেশন 3 to 6 এক্স প্লাস 4/2 ইন্টু ডিএক্স। ওকে, এরপর ইন্টিগ্রেশন করে আমাদের আপার লিমিট লোয়ার লিমিটগুলো পুট করতে হবে। তো দেখো 1/2 আমরা কনস্ট্যান্ট, এটা বাইরে করে দিলাম। ইন্টিগ্রেশন 3 to 6 এক্স প্লাস 4 ইন্টু ডিএক্স। ওকে, 1/2 থাকলো, এটা ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2, ইন্টিগ্রেশন হচ্ছে 4x। এখানে থার্ড ব্র্যাকেটে রেখে লোয়ার লিমিট 3 আপার লিমিট 6 এবার পুট করে নেবো। তাহলে এখানে হাফ থাকলো, আপার লিমিট পুট করো, তাহলে এখানে 6 তার স্কোয়ার অর্থাৎ 6 × 36/2 প্লাস 4 ইন্টু 6 অর্থাৎ 4 × 24 নাকি 24 মাইনাস, এবার লোয়ার লিমিট 3 পুট করো, 3 স্কোয়ার 9, তাহলে 9/2 প্লাস এখানে 3 4 12 নাকি, তাহলে 12 হচ্ছে। ওকে, তাহলে এটা 8 2 36 তুমি কাটতে পারো, তাহলে 1/2। আর এখানে যোগ করলে তোমার থাকছে 8 × 12 2 হাতে 1, 3 1 4 42, আর এখান থেকে তুমি পাবে 2 × 9 12 2 24। ঠিক আছে, লিমিটলি দাঁড়াচ্ছে 1/2 ইন্টু আবার 2 লসা করতে পারো, তাহলে এখানে 4 2 2 4 4 2 8 মাইনাস, আর এটা যোগ করলে তুমি পাবে 24 6 30 3 33 নাকি 33 1/2 ইন্টু এখানে 3 1 4 আর এখানে 3 5 51/2, মানে আলটিমেটলি 51/4 স্কোয়ার ইউনিট অর্থাৎ বর্গ একক। তাহলে ওই সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল হচ্ছে 51/4 বর্গ একক। ওকে, তো এটি ফাইনাল অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেন নাম্বার 6, 0,0 এবং π,0 বিন্দু দুটির মধ্যে y ইকুয়ালস টু sin x এর একটি চাপ ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমরা এই y ইকুয়ালস টু sin x যেটা দেওয়া আছে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দাম দিয়ে দেবো। ওকে, এরপরে y ইকুয়ালস টু sin x এর লেখচিত্র তোমাকে অঙ্কন করতে হবে। তো সবার প্রথমে চলো আমরা এক্সিসগুলো টেনে নিই। তাহলে দেখো আমরা এখানে এক্সিসগুলো এঁকে নিয়েছি, এটা y এক্সিস y ট্যাক্স, এটা x এক্সিস x ট্যাক্স। এখন আমরা প্রত্যেকেই জানি যে sin x এর যে ভ্যালু হয় সেটি 1 থেকে এটা -1 থেকে 1 এর মধ্যে হয়, তাই না? এই জন্য আমরা এখানে দুটো লাইন এখন টেনে রেখেছি, এটা মনে করবো x ইকুয়ালস টু 1, এটা মনে করবো x ইকুয়ালস টু -1। তাহলে 1 থেকে -1 থেকে 1 এর মধ্যে যেহেতু হয়, তাহলে এখানে আমরা দুটো লাইন এই জন্য টেনে রেখেছি যে ম্যাক্সিমাম মিনিমাম কত দূর অবধি কার্ভটা যেতে পারে, এই জন্য আমি দুটো লাইন টেনে রেখেছি। ঠিক আছে, তো চলো এরপরে আমরা এগুলোকে একটু নাম দিয়ে দিই। ধরো মনে করলাম এটাকে π/2, এটাকে মনে করো পাই, এটাকে মনে করো 3π/2, একই রকমভাবে এটাকে -π/2 ধরো, এটাকে -π, এটাকে মনে করো -3π/2। ওকে, এখন লক্ষ্য করে দেখো যে sin x এর কার্ভে তুমি sin x এর যদি ভ্যালুগুলো দেখো, তাহলে sin এটা 0, আচ্ছা তাহলে sin 0 মান 0 হয়, sin π/2 এর মান 1 হয়, তাহলে এটা তো 1 এর লাইনটা রয়েছে, তাহলে এখানে এটা ম্যাক্সিমাম অবধি উঠবে। আবার sin π এর মান হচ্ছে 0, তাহলে আলটিমেটলি কেমনভাবে উঠবে? এইভাবে উঠে আবার নিচে নেমে যাবে। ঠিক আছে, আবার sin 3π/2 মান দেখো, এর মান হচ্ছে -1, তাহলে এটা একেবারে এটা এইভাবে নিচে নেমে যাবে, আবার উঠবে। ঠিক আছে, একই রকমভাবে যদি sin -π/2 এর মান তুমি দেখো, তাহলে এর মান হচ্ছে -1, তাহলে এখানে নিচে নেমে গেল। sin -π দেখো, তাহলে এটার মান হচ্ছে 0, তাহলে এইভাবে আবার উঠে গেল, তাহলে এইভাবে উপর নিচে করে y ইকুয়ালস টু sin x এর কার্ভটি বা লেখচিত্রটি এইভাবেই যাবে। ঠিক আছে, এখন যে সীমাটা বলেছে সেই সীমার মধ্যে লক্ষ্য করে দেখো, এটা তো মূলবিন্দু 0,0, এটা π/2, তাহলে এটা π/2, 0 ধরতে পারি, এটা 3π/2, 0, একই রকমভাবে এটা -π/2, 0 ধরা যায়। ঠিক আছে, তো দেখো 0,0 অর্থাৎ মূলবিন্দু এবং π,0, তাহলে π,0 হচ্ছে এই বিন্দু নাকি, অর্থাৎ এটার নাম ও, এটার নাম এ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে ও থেকে এ অবধি অর্থাৎ এই অঞ্চলটি এবং তার সাথে x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হচ্ছে এই অঞ্চলটি, এটার নাম ঠিকঠাক করে দিয়ে দাও। এটা ও, এ মিডল নাম দাও, এটার নাম ধরো বি নাম দিয়ে দাও, এটা সি নাম দাও, এটা ডি নাম দিয়ে দাও। ওকে, তাহলে সীমাবদ্ধ অঞ্চলটা হচ্ছে ও, এ, বি, সি, ডি, ও। ওকে, তো চলো লিখে নিই। তাহলে 1 নম্বর সমীকরণ, ও x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হচ্ছে
ও, এ, বি, সি, ডি, ও। ঠিক আছে, চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সীমাবদ্ধ অঞ্চলটি দেখলাম। এরপরে সীমাবদ্ধ অঞ্চলটি ক্ষেত্রফলটা নির্ণয় করবো। যেহেতু এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ হয়েছে, তাহলে এক্স অক্ষ বরাবর লোয়ার এবং আপার লিমিটগুলো নিতে হবে। অতএব নির্ণেয় ক্ষেত্রফল সমান হচ্ছে, দেখো 0 থেকে পাই অবধি, তাহলে এক্স ইকুয়ালস টু 0 টু পাই ওয়াই ডিএক্স। এখন ওয়াইয়ের মান তো সাইন এক্স। ওকে, তাহলে এখানে 0 টু পাই সাইন এক্স ডিএক্স। এখন সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ কস এক্স, তাহলে মাইনাস অফ কস এক্স, থার্ড ব্র্যাকেটে রেখে লোয়ার লিমিট 0, আপার লিমিট পাই পুট করলাম। এরপর আপার লিমিট পুট করো, মাইনাস লোয়ার লিমিট পুট করো, তাহলে এখানে হচ্ছে মাইনাস কস পাই, এটা মাইনাস লোয়ার লিমিট অর্থাৎ মাইনাস কস 0। ওকে, তাহলে এখানে মাইনাস থাকলো, কস পাইয়ের মান -1 হয়, আর এটা তো কস 0 মানে 1, তাহলে আলটিমেটলি এখানে +1 থাকছে, তাহলে এখানে 1 + 1 মানে 2 বর্গ একক। তাহলে এই যে অঞ্চলটি সীমাবদ্ধ, সেই বাউন্ডারি রিজনটা আলটিমেটলি ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ একক। ওকে, তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপর দেখো কোশ্চেন নাম্বার 7, এক্স ইকুয়ালস টু π/2 ও এক্স ইকুয়ালস টু 3π/2 সীমার মধ্যে ওয়াই ইকুয়ালস টু cos x এর লেখচিত্র অঙ্কন করো এবং এই লেখচিত্র এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই সীমার মধ্যে, এই যে তোমাকে সীমাটা দিয়েছে, এই সীমার মধ্যে ওয়াই ইকুয়ালস টু cos x এর লেখচিত্র আঁকলে এক্স অক্ষ দ্বারা কোন অঞ্চলটা বাউন্ডেড হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে এবং তার সাথে তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ওকে, তো চলো এই ওয়াই ইকুয়ালস টু cos x এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে নিই। এরপরে 1 নম্বর সমীকরণের আমরা ছবিটা অর্থাৎ লেখচিত্রটা অঙ্কন করব। ওকে, তো চলো সর্বপ্রথমে এক্সিসগুলো টেনে নিই। দেখো, তাহলে আমরা এক্সিসগুলো টেনে নিয়েছি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স এক্স ডেক্স ওয়াই ওয়াই ডেক্স মূলবিন্দু অরিজিন। এখন আমরা প্রত্যেকেই জানি যে cos x এর যে ভ্যালুগুলো হয় সেগুলো কিন্তু অবশ্যই আমাদের -1 লেস দেন অর ইকুয়াল টু cos x লেস দেন অর ইকুয়াল টু 1 হয়। ঠিক আছে, এটা প্রত্যেকে আমরা জানি। এই জন্য আমি এখানে যে একটা সরেখা টেনেছি, এটা মনে করলাম x ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা সরেখার সমীকরণ লিখছি না, কিন্তু এটা আমি 1 অর্থাৎ এক ঘর নিয়ে, যেহেতু cos x এর ভ্যালুগুলো 1 থেকে -1 এর মধ্যে হয়, এই জন্য এটাকে আমি 1 হিসেবে রেখেছি এবং এটাকে x ইকুয়ালস টু মাইনাস হিসেবে নিয়েছি, যে ম্যাক্সিমাম এই 1 অবধি উঠতে পারে, এটা মিনিমাম x ইকুয়ালস টু -1 অবধি নামতে পারে। এই জন্য আমি দুটো রেখা টেনে নিয়েছি, তাহলে গ্রাফটা বুঝতে অনেকটা ইজি হবে। ওকে, এখন আমি যদি এটাকে ধরে, এটা 0, এটাকে মনে করলাম যে π/2, এটাকে মনে করলাম পাই, এটাকে মনে করলাম 3π/2। ওকে, এরকমভাবে আমি এদিকেও এটাকে -π/2 মনে করলাম, এটাকে হচ্ছে -π, এটাকে হচ্ছে -3π/2। ওকে, এখন এই cos x এর ভ্যালুগুলো দেখো যেমন cos -π/2 যদি দেখো, তাহলে cos -π/2 মান 0 হয় এবং cos π/2 মানও 0 হয়, cos 0 মানটা 1 হয়, তাহলে 1 মানে তো এই অবধি, তাহলে এখানে তোমার কার্ভটা তুমি এরকম পাবে, তাই না? এরকম হচ্ছে cos π/2 -π/2 হচ্ছে 0, cos π/2 0, তাহলে এখানে থাকলো, এবং cos 0 মান হচ্ছে 1, তাহলে এটা দেখো 1 অবধি উঠেছে। ঠিক আছে, এরকমভাবে cos π এর মান তুমি যদি দেখো, তাহলে cos π এর মান হচ্ছে -1 হয়, তাহলে -1 মানে এটা আমার -1 ধরা আছে, তাহলে আমার এইভাবে নেমে যাবে, তাই না? আবার 3π/2 cos এর ক্ষেত্রে এটা মান 0 হয়, তাহলে আবার উঠে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে উঠবে নামবে। ঠিক আছে, একইরকমভাবে এখানে cos -π এটা মানে হচ্ছে -1, তাহলে এখানে এটা নিচে নেমে যাবে এইভাবে, তাহলে এইভাবে এটা উঠবে নামবে। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার y ইকুয়ালস টু cos x এর লেখচিত্রটা হবে। এখন তোমার কোন রেঞ্জটা বলে দিয়েছে বা কোন সীমার মধ্যে বলে সেটা তুমি দেখো। x ইকুয়ালস টু π/2 থেকে x ইকুয়ালস টু 3π/2, তাহলে x ইকুয়ালস টু π/2 থেকে 3π/2, অর্থাৎ এই অঞ্চলটি তোমার হচ্ছে, দেখো x অক্ষ দ্বারা সীমাবদ্ধ হয়েছে, এই অঞ্চলটি তোমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো চলো নাম দিয়ে নিই, এটাকে মনে করলাম a, যেহেতু কার্ভ তাহলে এটাকে মিডিল নাম দিতে হবে b, এটাকে মনে করলাম c, এটাকে মনে করলাম d, এটাকে মনে করলাম e। যেহেতু স্ট্রেট লাইন, তাহলে এখানে আর কোনো নাম দেওয়ার দরকার হবে না। ঠিক আছে, তো চলো সেটা ভাষাতে লিখে নিই। 1 নম্বর সমীকরণ এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটার নাম কি? নাম হচ্ছে এ বি সি ডি ই এ। ওকে, আচ্ছা, সীমাবদ্ধ অঞ্চল চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। ওকে, আচ্ছা,
এরপরে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে যেহেতু x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, তাহলে x অক্ষ বরাবর আমাদের কিন্তু লোয়ার এবং আপার লিমিটগুলো নিতে হবে। তাহলে নির্ণয় ক্ষেত্রফল। এবার লক্ষ্য করে দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু ছবিটা x অক্ষের নিচে হয়েছে, এজন্য তোমাকে ক্ষেত্রফল নির্ণয়ের সময় একটা মাইনাস কিন্তু রাখতে হবে। ঠিক আছে, যদি x অক্ষের নিচে হয় তাহলে অবশ্যই একটা মাইনাস রাখতে হবে। ইন্টিগ্রেশন এই π/2 থেকে 3π/2, তাহলে π/2 থেকে 3π/2, আর এখানে থাকছে y dx। ওকে, এরপরে তুমি এটা বসিয়ে নাও, মাইনাস থাকলো ইন্টিগ্রেশন π/2 থেকে 3π/2 আর cos x dx, y এর মান cos x, তাহলে cos x dx। ওকে, এরপর ইন্টিগ্রেশনটা করে নাও, মাইনাস থাকলো cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x, তাহলে এখানে sin x থাকছে, আর এখানে লোয়ার লিমিট π/2, আপার লিমিট 3π/2। ওকে, এবার আপার লিমিটটা পুট করে নাও, তাহলে মাইনাস এখানে থাকলো, আপার লিমিট পুট করলে sin 3π/2 হচ্ছে মাইনাস sin π/2। ওকে, এখানে মাইনাস থাকলো, sin 3π/2 এর ভ্যালু হয় -1, আর sin π/2 এর মানও 1, তাহলে এখানে -1 হচ্ছে, মানে আলটিমেটলি -2 হচ্ছে, মানে আলটিমেটলি 2। এই 2 বর্গ একক হচ্ছে এই সীমার মধ্যে যে ক্ষেত্রফলটা থাকছে, সেই ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে 2 বর্গ একক। ওকে, তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 9। y = x³ - 8 এবং স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা চতুর্থ পাদে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তো সর্বপ্রথমে আমরা সমীকরণটিকে নাম্বারিং করে নিই, অর্থাৎ y = x³ - 8, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দেবো। ঠিক আছে, এখন এই সমীকরণটি আমরা ছেদিতাংশগুলো নির্ণয় করবো, অর্থাৎ x অক্ষ y অক্ষকে যে ছেদ করবে তা কোন কোন জায়গায় ছেদ করবে, সেই ছেদ বিন্দুগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তার জন্য আমরা একবার y = 0 পুট করব এবং একবার x = 0 পুট করব। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণে x = 0 বসিয়ে পাই, তাহলে এখান থেকে আমি x = 0 পুট করলে y সমান কী পাবো, দেখো y সমান -8 পাবো। ঠিক আছে, y সমান -8, তাহলে এখান থেকে x = 0 পুট করে আমরা দেখলাম যে y = -8 আসছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব 1 নম্বর বক্র y অক্ষকে 0, -8 বিন্দুতে ছেদ করে, তাই না? তাহলে যেহেতু x = 0 পুট করেছি, তাহলে আমরা y অক্ষের ছেদ বিন্দুটা আমরা পেলাম 0, -8 বিন্দুতে। ওকে, একই রকমভাবে আমরা 1 নম্বর সমীকরণে আমরা y = 0 পুট করব, তাহলে x অক্ষকে কোন জায়গায় ছেদ করছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব, বসিয়ে পাই। তাহলে এখান থেকে যদি আমি y = 0 পুট করি, তাহলে আমি x³ - 8 = 0 পাবো, এখান থেকে x³ = 8 হবে, তাহলে এখান থেকে x = 2 পাবো, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব 1 নম্বর বক্র x অক্ষকে 2,0 বিন্দুতে ছেদ করে। এরপরে আমরা একটা বক্রটা মোটামুটি একটা ছবি এঁকে নিই। তাহলে দেখো এক্সিসগুলো আমরা এখানে এঁকে নিয়েছি, তাহলে এটা x অ্যাক্সিস, x ড্যাশ, এটা y অ্যাক্সিস, তাহলে y ড্যাশ, এটা মূল বিন্দু অরিজিন O। ওকে, আচ্ছা এখানে দেখো, তাহলে y অক্ষকে 0, -8, তাহলে 0, -8টা মোটামুটি এরকম জায়গায় আমি ধরো মনে করলাম এটা হচ্ছে 0, -8, নাম দিয়ে দাও, এটাকে ধরো b নাম দিলে, আর যেটা x অক্ষকে ছেদ করছে 2,0, এটাকে মনে করলাম 2,0, তাহলে এটার নাম a দিয়ে দাও, এটা 2,0। তাহলে এরপরে এই AB বিন্দুকে যদি যোগ করে নিই, যেহেতু স্ট্রেট লাইন নয়, তাহলে আমি এটা ফ্রি হ্যান্ডেই যোগ করছি, তাহলে মোটামুটি এরকম একটি বক্র পাওয়া যাবে। ধরো মোটামুটি এরকম একটি বক্র পেতে পারি। ঠিক আছে, মোটামুটি এরকম একটা বক্র পাবো। ঠিক আছে, স্ট্রেট লাইন হলে সোজা যোগ করতাম, কিন্তু যেহেতু স্ট্রেট লাইন নয়, তাহলে আমরা এইভাবে যোগ করতে পারি। ওকে, এরপরে মাঝখানটাতে তুমি একটা পয়েন্ট এটাকে চিহ্নিত করতে পারো, ধরো যেহেতু বক্র তার মিডিল একটা পয়েন্ট, ধরো C নাম দিলে। ঠিক আছে, আচ্ছা এরপরে তাহলে দেখো এই বক্রটি এবং x অক্ষ y অক্ষ দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চলটি হচ্ছে, তা হলো এটি, এটার নাম তুমি যদি বলো তাহলে O A C B O। ওকে, এখন এই অঞ্চলটির ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। এখন তুমি যেহেতু x অক্ষ y অক্ষ দুটি অক্ষ দ্বারাই সীমাবদ্ধ হচ্ছে, তাহলে তুমি ক্ষেত্রফলটা x অক্ষ দ্বারাও তুমি মানে এই যে লোয়ার লিমিট আপার লিমিটগুলো নিবে, সেটা x অক্ষ বরাবর নিতে পারো এবং y অক্ষ বরাবর নিতে পারো। কিন্তু এখানে দেখো, তুমি x এর মান কিন্তু খুব সহজে বের করতে পারবে না। এখান থেকে তুমি যদি y এর মানটা বের করো, তাহলে বের তো করার দরকার নেই, এখানে y এর মান দেওয়াই আছে। এই জন্য আমরা x অক্ষ বরাবর ক্ষেত্রফলটা নির্ণয় করব। ঠিক আছে, y অক্ষ বরাবর করা যেত, কিন্তু x এর মানটা এখানে খুব সহজে আমরা বের করতে পারবো না, একটু জটিল হবে, তার জন্য আমরা x অক্ষ বরাবর নেব। ওকে, তাহলে আমরা লিখে নিই যে 1 নম্বর বক্র
এবং স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা দেখো চতুর্থ পাদেই কিন্তু আমার বাউন্ডারি রিজনটা তৈরি হয়েছে দুটি দ্বারা চতুর্থ পাদে সীমাবদ্ধ ক্ষেত্র নাম দিয়ে দাও ও এ সি বি ও চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। ওকে, এরপরে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। অতএব নির্ণেয় ক্ষেত্রফল সমান হচ্ছে ইন্টিগ্রেশন, এখানে এক্স অক্ষ বরাবর আমরা নির্ণয় করব। তাহলে এক্স অক্ষ বরাবর আমি 0 থেকে 2 অবধি পাবো। তাহলে এক্স ইকুয়ালস টু 0 টু লিমিট হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 ওয়াই ডিএক্স থাকবে। এখানে ওয়াইয়ের মানটা খুব সহজে আমরা এখান থেকে বলতে পারবো। ওয়াইয়ের মানটা হচ্ছে এক্স কিউ মাইনাস 8, তাই না? তো চলো এখানে লিখে নিই ইন্টিগ্রেশন 0 টু 2 এক্স কিউ মাইনাস 8 ইন্টু ডিএক্স। ওকে, তাহলে এখানে এক্স কিউ এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 আর এর ইন্টিগ্রেশন হচ্ছে 8x, থার্ড ব্র্যাকেটে রেখে লোয়ার লিমিট 0 আপার লিমিট 2, এরপর লিমিটিং ভ্যালুগুলো পুট করো, আপার লিমিট পুট করো। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4 মানে 16 হবে। 16কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16 4 নাকি, এখানে এটা 8 দুগুণে 16। আচ্ছা, মাইনাস এটা 0 পুট করলে 0 হচ্ছে। তাহলে আলটিমেটলি এখান থেকে পাচ্ছি। আচ্ছা, তোমাদের একটা কথা এখানে বলে রাখি, যেহেতু ছবিটা এক্স অক্ষের নিচের দিকে হয়েছে, ঠিক আছে, যেহেতু ছবিটা এক্স অক্ষের নিচের দিকে হয়েছে, এই জন্য তোমাকে একটা কিন্তু মাইনাস দিতে হবে। যখন ক্ষেত্রফলটা তুমি নির্ণয় করবে ইন্টিগ্রেশনে, তখন একটা মাইনাস কিন্তু তোমাকে দিতে হবে। এটা তোমরা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে যেহেতু ছবিটা এক্স অক্ষের নিচে হয়েছে, তাহলে একটা মাইনাস কিন্তু আমরা এখানে দেবো, ঠিক আছে? তাহলে মাইনাস দিলে এখানে যে অ্যান্সারটি আমরা পাবো মাইনাস অফ 12, তাহলে এখান থেকে আমরা +12 অর্থাৎ 12 বর্গ একক এর ক্ষেত্রফলটা পাবো, ঠিক আছে? তো এই 12 বর্গ এককই হচ্ছে সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, এরপর দেখো কোশ্চেন নাম্বার 10, xy ইকুয়ালস টু সি স্কোয়ার সমপরাবৃত্ত এক্স অক্ষ এবং এক্স ইকুয়ালস টু সি ও এক্স ইকুয়ালস টু 2c কোটি দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সবার প্রথমে এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার, এই যে সমপরাবৃত্তের সমীকরণ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দেবো। ওকে, এখন এই এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার এই সমপরাবৃত্তের ছবিটা আমরা গ্রাফে এঁকে নিই সবার প্রথমে, ঠিক আছে? তো আমরা এখানে এক্সিসগুলো টেনে রেখেছি, নাম দিয়ে দিই এটা এক্স এক্সিস, তাহলে এক্স ড্যাক্স, এটা ওয়াই এক্সিস, তাহলে ওয়াই ড্যাক্স, ছেদ বিন্দু হচ্ছে মূল বিন্দু অরিজিন, যেটা আমরা ও দ্বারা প্রকাশ করবো। আর এই যে ছবিটা আমরা এঁকেছি, এই ছবিটা এক্স ওয়াই ইকুয়ালস টু সি স্কোয়ার যে সমপরাবৃত্ত, তার ছবি কিন্তু এরকম হয়। আর এদিকে একটা আঁকতে হয়, তাহলে আমরা এখানে দুটো এঁকে নিয়েছি, ঠিক আছে? এরপরে আমরা এক্স অক্ষ তো অলরেডি হয়েছে, এক্স ইকুয়ালস টু সি আর এক্স ইকুয়ালস টু 2c, এই দুটো আমাদের কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল দুটি সরেখা আঁকতে হবে। তো মোটামুটি কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে আমরা সি এবং তার ডবল করে আমরা 2c হিসেবে দুটো সরেখা অঙ্কন করে নেব। তো চলো সেগুলো অঙ্কন করে নিই। তো দেখো মোটামুটি আমি একটা এরকম ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরেখা অঙ্কন করেছি, এটাই মনে করলাম এক্স ইকুয়ালস টু সি এবং এটাকে মনে করলাম এক্স ইকুয়ালস টু 2c, ঠিক আছে? তো এখন এই এক্স ইকুয়ালস টু সি, এক্স ইকুয়ালস টু 2c এবং এক্স অক্ষ আর সমপরাবৃত্ত দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চলটি, সেটি হচ্ছে এই অঞ্চলটি। ওকে, এটাকে আমি এখন চিহ্নিত করছি। ওকে, এই পোর্শনটি, এটা নাম দিয়ে দিই, এটাকে মনে করো এই নাম দিলাম, এটাকে বি নাম দাও, এটাকে সি, যেহেতু এটা কার্ভ তাহলে একটা মিডিল নাম আমাকে ডি দিতে হবে, এটার নাম ই দিয়ে দাও। ওকে, তো তাহলে আমার হচ্ছে এ বি সি ডি ই এ, এই যে সীমাবদ্ধ অঞ্চলটি, এই সীমাবদ্ধ অঞ্চলটি হচ্ছে আমার কিন্তু বাউন্ডারি রিজনটি। তো এটার ক্ষেত্রফলে আমাকে বের করতে হবে, তার আগে একটু ভাষা দিয়ে একটু লিখে নিই যে 1 নম্বর পরাবৃত্ত তার সাথে এক্স অক্ষ এবং এক্স ইকুয়ালস টু সি ও এক্স ইকুয়ালস টু 2c কোটি দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, কি নাম দিয়েছি দেখো, এ বি সি ডি ই এ। ওকে, চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। ওকে, এরপরে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব, ঠিক আছে? তো নির্ণেয় ক্ষেত্রফল, তো যেহেতু এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর আমরা এর লোয়ার লিমিট আপার লিমিটগুলো নিয়ে নেব। তাহলে এক্স ইকুয়ালস টু সি থেকে এক্স ইকুয়ালস টু 2c, এক্স ইকুয়ালস টু সি থেকে এক্স ইকুয়ালস টু 2c অবধি,
এখানে ওয়াই ডিএক্স, এবং ওয়াইয়ের মানটা আমরা এখান থেকে পেয়ে যাবো। ঠিক আছে, তো এখানে ওয়াই সমান কী হবে, ওয়াই সমান হবে এখান থেকে সি স্কোয়ার বাই এক্স, তাই তো। তাহলে আমরা এখানে পুট করে নেব ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু সিতে টু সি, ওয়াইয়ের জায়গায় আমরা লিখবো সি স্কোয়ার বাই এক্স ইন্টু ডিএক্স। ওকে, এখন সি স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দেবো, তাহলে ইন্টিগ্রেশন সি টু সি, এখানে থাকবে ডিএক্স বাই এক্স। ওকে, এখন এটা ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন তো তোমরা প্রত্যেকেই জানো, এটা ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ এক্স, থার্ড ব্র্যাকেটে রেখে লোয়ার লিমিট সি এবং আপার লিমিট টু সি লিখবো। ঠিক আছে, এখন আপার লিমিট পুট করো, তার মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা পুট করতে হবে, সি স্কোয়ার। আপার লিমিট পুট করলে এক্সের পরিবর্তে এখানে টু সি, মানে লগ অফ টু সি পাবে। ঠিক আছে, আর মাইনাস এখানে লগ অফ লোয়ার লিমিট সি পুট করলে লগ অফ সি পাবে। ওকে, এখন লগারিদমের ফর্মুলা অনুযায়ী এটাকে মাইনাসকে তুমি ভাগ আকারে লিখতে পারো, অর্থাৎ লিখতে পারো লগ অফ মড টু সি বাই সি। ওকে, এখন সি যদি কেটে দাও তাহলে এখানে থাকছে সি স্কোয়ার লগ অফ মড টু, এখন মড টু মানে তো টু, তাহলে সি স্কোয়ার তুমি লগ অফ টু আলটিমেটলি পাচ্ছ। তো এত বর্গ এককই হচ্ছে তোমার এই সীমাবদ্ধ অঞ্চলটির, বাউন্ডারি রিজনটির ক্ষেত্রফল। ওকে, তো এটি অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর আমরা করবো 11 দাগের 2, সমাকলনের সাহায্যে ওয়াই ইকোয়ালস টু 4x মাইনাস 3, ওয়াই ইকোয়ালস টু 0, এক্স ইকোয়ালস টু 1, এক্স ইকোয়ালস টু 3 স্বরেখাগুলি দ্বারা উৎপন্ন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটি সমষ্টি ইন্টু উচ্চতা সূত্রের সাহায্যে প্রাপ্ত ফলের সত্যতা যাচাই করো। মানে আমাদেরকে এই স্বরেখাগুলি দ্বারা যে সীমাবদ্ধ অঞ্চলটি হবে সেটি একটি ট্রাপিজিয়াম হবে, সেই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা সবার প্রথম ইন্টিগ্রেশনের সাহায্যে বের করতে হবে। তারপরে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা ক্লাস 9 থেকে শিখে আসছি, সেই ফর্মুলাটা দিয়ে সেটাকে আবার যাচাই করতে হবে। ঠিক আছে, অর্থাৎ দুভাবে তোমাকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো চলো সবার প্রথমে আমরা গ্রাফিক্যালি অর্থাৎ ইন্টিগ্রেশনের সাহায্যে ছবির মাধ্যমে প্রথমে ক্ষেত্রফলটা বের করি, তারপরে আমরা এই ফর্মুলা দিয়েও কিন্তু ক্ষেত্রফলটা বের করে সেই সূত্রটা যাচাই করব। ঠিক আছে, তো সবার প্রথমে এখানে যে স্ট্রেট লাইনটি দিয়েছে ওয়াই ইকুয়ালস টু 4x মাইনাস 3, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দেবো। ওকে, এবং এটাকে ছেদিতাংশ আকারে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে 4x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3, এখান থেকে আমরা বুথ সাইডে 3 দিয়ে ডিভাইড করে নিই, তাহলে এটা হয়ে যাবে 4x বাই 3 প্লাস এটা হয়ে যাবে ওয়াই বাই মাইনাস অফ 3, এটা হয়ে যাবে 1। ওকে, মানে আলটিমেটলি কী পাচ্ছি, এক্স সমান এক্স বাই 3/4 প্লাস ওয়াই বাই মাইনাস 3 ইকুয়ালস টু 1। ওকে, তাহলে দেখো ছেদাংশ কনভার্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স অক্ষকে 3/4 একক দূরত্বে ছেদ করবে এবং ওয়াই অক্ষকে -3 একক দূরত্বে ছেদ করবে। ওকে, এরপর আমরা কিন্তু খুব সহজেই এটার এই সরাকারের সমীকরণে যে লেখচিত্রটা, সেই লেখচিত্রটা অঙ্কন করতে পারবো। তো চলো সবার প্রথমে আমরা এক্সিসগুলো অর্থাৎ এক্স এক্সিস ওয়াই এক্সিসগুলো টেনে নিই। ঠিক আছে, তাহলে দেখো এক্সিসগুলো এখানে আমরা টেনে নিয়েছি, এটাকে মনে করলাম এক্স এক্সিস, তাহলে এটা এক্স এক্স ট্যাক্স, এটা ওয়াই এক্সিস, তাহলে ওয়াই ওয়াই ট্যাক্স, এটা মূল বিন্দু অরিজিন। ওকে, এখন দেখো এক্স অক্ষকে 3/4, 0 বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তাহলে এখন 3/4 মোটামুটি অ্যাপ্রক্স আমরা ধরো এখানে আমি 1 2 3 4 এভাবে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 5, তাহলে এটা 0 থেকে একটু ছোটো, 3/4টা 0 থেকে একটু ছোটো, তাহলে সেই হিসাবে আমরা 0 থেকে কমে অর্থাৎ মোটামুটি এরকম জায়গাতে আমি 3/4 বিন্দুটা নিলাম। ঠিক আছে, ওয়াই অক্ষকে -3 একক দূরত্বে ছেদ করবে, তাহলে -3 নিচের দিকে হচ্ছে, তাহলে 1 মোটামুটি এটা ধরো 1 2 3 মোটামুটি এরকম জায়গায়, তাহলে এটা ধরো আমি এ নাম দিলাম, এটা এ, যার স্থানাঙ্ক হচ্ছে 3/4, 0 হবে, আর এটাকে ধরো বি নাম দিলাম, বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0, -3। ওকে, তো চলো যোগ করে নাও। তাহলে দেখো যোগ করে এরকম একটি সরলরেখা পেলাম, সমীকরণটা পাশে লিখে নিচ্ছি ওয়াই ইকুয়ালস টু 4x মাইনাস 3। এরপরে দেখো ওয়াই ইকুয়ালস টু 0 অর্থাৎ এক্স অক্ষকে বলতে চাইছে, তো এটা তো আমার আগায় রয়েছে। এক্স ইকুয়ালস টু 1 এটা এঁকে নিই এবং এক্স ইকুয়ালস টু 3 অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল দুটো সরলরেখা আঁকতে হবে, এক্স ইকুয়ালস টু 1 এক্স ইকুয়ালস টু 3। তো চলো এই দুটো এঁকে নিই। তাহলে দেখো দুটি সরলরেখা অঙ্কন করে নিয়েছি, আমি মনে করলাম এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 3, এক্স ইকুয়ালস টু 1, আর এক্স ইকুয়ালস টু 3 হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই তিনটি সরলরেখা এবং এক্স অক্ষ দিয়ে যে সীমাবদ্ধ অঞ্চলটি হচ্ছে, সেই সীমাবদ্ধ অঞ্চলটি হচ্ছে এই অঞ্চলটি। এখন লক্ষ্য করে দেখো এগুলো যদি আমি নাম দিয়ে দিই, দেখো এটার নাম এ, এটার নাম ধরো বি দেওয়া আছে, এটার নাম সি ধরো, এই বিন্দুর নাম ডি ধরো, এটাকে ই ধরতে পারো, এটার নাম এফ দাও। ঠিক আছে, তাহলে দেখো এই যে এ ডি, সরি এটা এ না, এ বিন্দুটা হচ্ছে এটা, তাহলে এটা এখানে আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, সি ডি ই এফ। দেখো এটা ট্রাপিজিয়ামের মতো দেখতে হচ্ছে, তাই না? সীমাবদ্ধ অঞ্চলটি আমাদের ট্রাপিজিয়ামের মতো দেখতে হচ্ছে। তো এখানে
বলছে যে স্বরেখাগুলি দ্বারা যে ট্রাপিজিয়াম উৎপন্ন হবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখলাম যে সীমাবদ্ধ অঞ্চলটি ট্রাপিজিয়ামের মতোই দেখতে হচ্ছে। তাহলে ক্ষেত্রফলটা নির্ণয় করো, তার আগে একটু আমরা ভাষা দিয়ে সেটা লিখে নিই যে 1 নম্বর সরলরেখা, 1 নম্বর সরলরেখা, তার সাথে y = 0, x = 1 ও x = 3 সরল রেখাগুলি দ্বারা উৎপন্ন ট্রাপিজিয়ামের নামটা দিয়ে দাও CDEF। ওকে, আচ্ছা, চিত্রে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে। ওকে, আচ্ছা, ক্ষেত্রফলটা নির্ণয় করে নিই। তাহলে CDEF ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখো, যেহেতু x অক্ষ দ্বারা অঞ্চলটি সীমাবদ্ধ, তাহলে আমরা x অক্ষ বরাবর লোয়ার লিমিট আপার লিমিটগুলো নিতে হবে। তাহলে x = 1 থেকে x = 3 পাচ্ছি, তাই না? 1 2 x = 3 y dx। ওকে, এক্ষেত্রে y এর মান 4x - 3 দেওয়া আছে, তাহলে আমরা পুট করে নেব ইন্টিগ্রেশন 1 to 3 4x - 3 হ্যাঁ, ইন্টু dx। ওকে, তাহলে ইন্টিগ্রেশনটা করে নাও। তাহলে 4x এর ইন্টিগ্রেশন হবে 4x²/2 আর 3 ইন্টিগ্রেশন হচ্ছে 3x। থার্ড ব্র্যাকেটে রেখে লোয়ার লিমিট 1 আপার লিমিট 3 লিখলাম। ঠিক আছে, এবার লিমিটিং ভ্যালুগুলো তোমাকে পুট করে নিতে হবে। প্রথম আপার লিমিট পুট করো, তাহলে এখানে 3 পুট করলে 3 স্কোয়ার, 3 স্কোয়ার 9, 4 নাম 36, 36কে 2 দিয়ে ভাগ করলে 18 হচ্ছে নাকি? 18 মাইনাস এখানে 3 পুট করলে 3 3 9। আচ্ছা, এরপরে লোয়ার লিমিটগুলো পুট করে এখানে 1 পুট করলে 4 একে 4, 2 দিয়ে ভাগ করলে 2 থাকছে, আর এটা 2 একে 2 মাইনাস 3 থাকছে নাকি? তাহলে আলটিমেটলি কী পাচ্ছ? এটা 9 মাইনাস এটা এখান থেকে মাইনাস আলটিমেটলি 1 পাচ্ছ। তাহলে এখান থেকে 10 বর্গ একক তুমি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পাচ্ছ। ঠিক আছে, তো এই যে 10 বর্গ একক গেল, এবার এটা আমরা তো করলাম ইন্টিগ্রেশন, অর্থাৎ লেখচিত্র দিয়ে ইন্টিগ্রেশন ডেফিনিট ইন্টিগ্রালস ইউজ করে, এবং এরপর সেটাকে আমরা ট্রাপিজিয়াম যে অরিজিনাল ফর্মুলা যেটা আমরা 9-10 থেকে করে এসেছি, সেই ফর্মুলা দিয়ে এটাকে যাচাই করতে হবে। ঠিক আছে, তো ফর্মুলা আমাদের দেওয়া আছে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু উচ্চতা। তো দেখো, এখানে আমি কোশ্চেনটা আবার তোমাদেরকে দেখাই। দেখো, ছবিতে ট্রাপিজিয়ামের কী বলছে? ক্ষেত্রফল নির্ণয় করে সমান্তরাল বাহু দুটির সমষ্টি ইন্টু উচ্চতা। এখন দেখো, সমান্তরাল বাহু দুটি একটি হচ্ছে DE এবং একটি হচ্ছে CF, তাই না? DE CF হচ্ছে সমান্তরাল বাহু দুটি, তাহলে এই বাহু দুটির দৈর্ঘ্য কিন্তু আমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য জানতে হলে আমাকে এই F বিন্দু এবং E বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, যদি আমি E বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু এটা দৈর্ঘ্যটা বলতে পারবো। এ বিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, তাহলে এই বিন্দুর দৈর্ঘ্যটা আমি কিন্তু CF এর দৈর্ঘ্যটা খুব সহজেই বের করতে পারবো। ঠিক আছে, তাহলে F বিন্দু E বিন্দুর এই আমাদের স্থানাঙ্কগুলো জানতে হবে, তাহলে সমান্তরাল বাহু দুটোর আমরা সমষ্টিটা বের করতে পারবো। আর উচ্চতা মানে হচ্ছে আমার 80। ঠিক আছে, উচ্চতা অর্থাৎ হচ্ছে CD বাহুটির দৈর্ঘ্য চাইছে। ওকে, তো এই বিন্দুগুলো বের করার জন্য আমরা এই যে স্ট্রেট লাইনটি রয়েছে, যার এই সমীকরণ হচ্ছে y = 4x - 3। এখানে দেখো, এই যে সরেখাটা, এটি হচ্ছে x = 1। তাহলে x = 1 যদি এখানে সমীকরণটিতে পুট করি, তাহলে y এর ভ্যালু পাবো। তাহলে x এবং y এর যে স্থানাঙ্কটা পাবো, সেটা আমার এই বিন্দুর স্থানাঙ্ক হবে। ওকে, আর একই রকমভাবে এটা দেখো x = 3, তাহলে এখানে যদি x = 3 পুট করি, তাহলে y এর যে ভ্যালুটা পাবো, সেই x আর y এর স্থানাঙ্কটাই হবে আমার এই বিন্দুর স্থানাঙ্ক, তাই না? তো চলো সেই মানগুলো একটু পুট করে নিই। তাহলে সমীকরণটা আমার ছিল y = 4x - 3, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়েছিলাম। এখন আমরা x = 1 পুট করব। তাহলে x = 1 পুট করলে y সমান কী পাবে? 4 একে 4 - 3 মানে আলটিমেটলি 1। তাহলে y = 1 কখন পাচ্ছ? যখন x = 1। ঠিক আছে, একই রকমভাবে আমরা যদি ধরো x = 3 পুট করি, তাহলে আমরা কী পাবো? y = 3 4 12, 12 - 3 মানে আলটিমেটলি 9 পাচ্ছি। তাহলে y = 9, তখন x = 3। ওকে, তাহলে এখান থেকে আমরা E বিন্দুর স্থানাঙ্ক পাবো। E বিন্দুর স্থানাঙ্ক হবে 3,9 এবং F বিন্দুর স্থানাঙ্ক হবে 1,1, তাই তো? তাহলে এখানে আমি লিখে নিই E বিন্দুর স্থানাঙ্ক 3,9 এবং F বিন্দুর স্থানাঙ্ক 1,1। তাহলে এখানে লিখে নিই E বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,9 এবং
এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1। তাহলে এই দেখো সি থেকে এফ এর যে দূরত্ব সেটা কত হবে? এটা 1 হবে, আর এখান থেকে যে দূরত্ব এটা 9 হবে। তাহলে এখান থেকে দূরত্বগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটো বিন্দুর, এই দুটো বাহুর অর্থাৎ সমান্তরাল বাহু দুটির সমষ্টি কিন্তু আমরা খুব সহজে 9, এটা 9, এটা 1, তাহলে 9 + 1 10 হবে। ওকে, আর এটা বের করার জন্য আমরা ও থেকে ডি বিন্দুর দূরত্ব মাইনাস ও থেকে সি বিন্দুর দূরত্ব বের করব। ও থেকে ডি দেখো 3 রয়েছে এবং ও থেকে সি হচ্ছে 1, তাহলে এই 3 থেকে 1 বিয়োগ করলে আমি কিন্তু এই সিডি বিন্দু বা সিডি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। ওকে, তাহলে এখানে লিখে নিই, অতএব সিডিইএফ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির সমষ্টি, তার সমান্তরাল বাহু হচ্ছে এখানে আমার সিএফ প্লাস ডিই, ওকে, ইন্টু উচ্চতা, আর উচ্চতা মানে হচ্ছে এখানে সিডি। ওকে, তাহলে হাফ ইন্টু এই সিএফ আমরা 1 এবং ডিই আমরা 9 জানি, এবং সিডিকে আমরা একটু ভেঙে লিখব, এটা ভেঙে লিখব ওডি মাইনাস ও সি, ওডি মাইনাস ওসি। ওকে, তাহলে হাফ ইন্টু এটা 10 হয়ে যাচ্ছে, আর ওডির মান আমরা কিন্তু এখান থেকে 3 জানি এবং ওসির মানটা 1 জানি। তাহলে এখান থেকে হাফ ইন্টু 10 ইন্টু 2 পাচ্ছি, তাহলে 2 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি 10 বর্গাকার থাকছে। তাহলে এখানে কিন্তু আমরা ওই ইন্টিগ্রেশন সাহায্যে আমরা যে ক্ষেত্রফলটা বের করলাম সেটা কিন্তু সূত্রের সাহায্যে বের করতে পারছি। তাহলে সত্যতা এখানে যাচাই হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপর আমরা করব কোশ্চেন নাম্বার 12। দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 12y এবং এর নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথম আমরা সমীকরণটা লিখে নেব, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 12y। এই যে অধিবৃত্তের সমীকরণটা দেওয়া আছে এটাকে আমরা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 3 ইন্টু ওয়াই আকারে লিখব। ঠিক আছে, এখন এটাকে ধরো আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, এখন দেখো এই সমীকরণটি এবং নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথমে আমরা মোটামুটি একটা ছবি এঁকে নেব, এই অধিবৃত্তটা মোটামুটি একটা ছবি এঁকে নেব। ঠিক আছে, তারপরে আমরা দেখব এর নাভিটা কোন জায়গায় থাকছে। ওকে, তাহলে দেখো আমি এখানে এক্সিসগুলো টেনে একটা মোটামুটি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 3 ইন্টু ওয়াই মোটামুটি একটা অধিবৃত্তের ছবি এখানে এঁকেছি। ঠিক আছে, তো দেখো তোমরা প্রত্যেকেই জানো যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay যদি অধিবৃত্তের সমীকরণ হয় তাহলে সেই অধিবৃত্তের নাভিটা হয় 0,a পয়েন্ট। তাহলে এখানে দেখো, এখানে যদি কম্পেয়ার করো এই সমীকরণটার সঙ্গে তাহলে তুমি দেখতে পাচ্ছ a সমান 3 রয়েছে, তাহলে নাভিটা মোটামুটি কোথায় হবে? 0,3 হবে, তাই না? তাহলে এখানে 1 2 3 মোটামুটি করলাম 0,3 হচ্ছে এই পয়েন্ট। ওকে, এখন এখান থেকে যদি আমরা একটা লম্ব এখানে টেনে নিই তাহলে এটাই হবে আমার নাভি লম্ব, তাই তো? নাভির স্থানাঙ্ক 0,a, তাহলে এখানে নাভির স্থানাঙ্ক 0,3 হচ্ছে, আর এটা হচ্ছে নাভিলম্ব। নাম দিয়ে দিই, এটা পি ধরো, এটা কিউ ধরো, এটাকে ধরো আর নাম দিলাম। ঠিক আছে, এটা তো মূল বিন্দু ও। ওকে, তাহলে দেখো এই অধিবৃত্তটি এবং এই নাভিলম্ব দ্বারা কোন অঞ্চলটি সীমাবদ্ধ হচ্ছে, তাহলে দেখো তুমি এই অঞ্চলটি পাবে, তাই না? এই অঞ্চলটির ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। ওকে, তো যেহেতু এটা কার্ভ তাহলে এখানে মাঝখানে মিডিল নাম অবশ্যই দিতে হবে। ধরো এটা এর নাম এস দিলাম, এটার নাম টি দিলাম, আর যেহেতু এটা স্ট্রেট লাইন তাহলে এর মিডিল নামের কোনো প্রয়োজন হবে না। ওকে, তো চলো একটু ভাষা দিয়ে সেটা একটু লিখে নিই। 1 নম্বর অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক 0,3, তাই তো? এটা আমরা পেয়েছি 0,3, তো সেটা একটু লিখে নিয়েছি। এখন এই 1 নম্বর অধিবৃত্ত এবং এর নাভি লম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কোনটি হচ্ছে? দেখো ও এস কিউ পি টি, যেহেতু এটা স্ট্রেট লাইন তাই মিডিল নামের কোনো প্রয়োজন হবে না। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ও এস কিউ পি টি ও। তাহলে এই অঞ্চলটি হচ্ছে আমার এই 1 নম্বর অধিবৃত্ত এবং নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র বা সীমাবদ্ধ অঞ্চল, তাই তো? তো এটা আমরা চিত্রে রেখাঙ্কিত করে রেখেছি, তাই না? তাহলে রেখাঙ্কিত করে দেখানো হয়েছে, ঠিক আছে। এখন এটার ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে।
তো এখন এখানে তোমরা লক্ষ্য করে দেখো ১ নম্বর যে অধিবৃত্তটি সেটা কিন্তু y অক্ষ বরাবর প্রতিসম। এই কথাটা আমরা কেন বলছি? কারণ দেখো মাঝখানে y অক্ষ রয়েছে, আমার এইদিকে যে পোরশনটা রয়েছে, এইদিকে যে পোরশনটা, এই দুটি পোরশন কিন্তু সমান, সমান হবে। ওকে? অর্থাৎ ক্ষেত্রফল যখন আমরা বের করব তখন আমরা একটা পোরশন বের করব, সেটাকে ২ দিয়ে গুণ করলে আমরা কিন্তু হোল পুরা পোরশনটা বা ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারব। ঠিক আছে? কারণ y অক্ষের এদিকে যতটা অংশ রয়েছে, এদিকে অতটা অংশ রয়েছে। এজন্য আমরা বলব যে ১ নম্বর অধিবৃত্তটি y অক্ষ বরাবর প্রতিসম। তো সেটা একটু লিখে নিই। যেহেতু ১ নম্বর অধিবৃত্ত y অক্ষ বরাবর প্রতিসম। দেখো এই প্রতিসম ব্যাপারটা তোমরা ক্লাস 7-8 শিখেছ। বরাবর প্রতিসম। ঠিক আছে? এখন নির্ণেয় ক্ষেত্রফল কী হবে? নির্ণেয় ক্ষেত্রফল। দেখো নির্ণেয় ক্ষেত্রফল 2 ইন্টু আমরা যদি এই পোরশনটা ক্ষেত্রফল বের করি তার সঙ্গে 2 গুণ করলে কিন্তু পুরো পোরশনটা ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তাই না? তাহলে এই পোরশনটা কী হচ্ছে? OSQRO, তাই না? OSQRO ক্ষেত্রের ক্ষেত্রফল, তাই তো? তো চলো এখানে আমরা মানগুলো বসিয়ে নিই। 2 ইন্টু এখন যেহেতু y অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটি হচ্ছে, তাহলে আমরা y অক্ষ বরাবর লিমিটিং ভ্যালু অর্থাৎ লোয়ার লিমিট আপার লিমিট গুণ নেব। ইন্টিগ্রেশন y ইকুয়ালস টু দেখতে পাচ্ছ 0 থেকে 3 অবধি হবে। 0 থেকে y ইকুয়ালস টু 3, এখানে থাকবে x dy। ওকে? এখন x এর মানটা আমাকে এখান থেকে বের করে নিতে হবে। আমরা x এখান থেকে আন্ডার রুট কত? আন্ডার রুট 12y পাবো, তাই না? সরি, এখানে লিখব না। এখানে x সমান আমরা পাবো আন্ডার রুট 12y। তাহলে সেখানে এটা আমরা লিখে নেব। তো দেখো এখানে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 3 আন্ডার রুট 12y। ওকে? এখন যেহেতু রুট 12 কনস্ট্যান্টটা বাইরে বের করে দেবো, তাহলে আমরা 2 ইন্টু রুট 12 ইন্টিগ্রেশন 0 to 3 আর y এর রুটটাকে আমরা y টু দি পাওয়ার 1/2 ইন্টু dy লিখতে পারি। ওকে? আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশনটা করে নাও। এখানে এটাকে তুমি রুট 12টাকে লিখতে পারো 2 ইন্টু 2 ইন্টু 3, আর এখানে ইন্টিগ্রেশন করলে তুমি y টু দি পাওয়ার 1/2 প্লাস 1/2 প্লাস 1, এটা থার্ড ব্র্যাকেটে রেখে লোয়ার লিমিট 0 আপার লিমিট 3 পুট করতে হবে। ওকে? আচ্ছা, তাহলে এখান থেকে একটা 2 বাইরে নিয়ে আসো, তাহলে এখানে 4√3 থাকছে, আর এটা হয়ে যাচ্ছে y টু দি পাওয়ার 3/2, আর এটাকে এটা উপরে করলে এটা 2/3 হবে। এটাকে এখানে থার্ড ব্র্যাকেট রেখে 0, 3, এবার আপার লিমিট লোয়ার লিমিটগুলো পুট করে নাও। তাহলে এখানে 4√3 ইন্টু 2/3, এখানে y এর পরিবর্তে যদি 3 পুট করে দাও 3 টু দি পাওয়ার 3/2, আর এটা হয়ে যায় 0 টু দি পাওয়ার 3/2। ওকে? তাহলে এখানে থাকছে আলটিমেটলি 4√3 ইন্টু 2/3 ইন্টু 3 টু দি পাওয়ার 3/2। ওকে? তো এটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেব। এটাকে 4√3, এখানে 2 থাকলো, এই 3কে আমরা √3 তে হোল স্কয়ার লিখব। ওকে? আর এটাকে ভেঙে আমরা 3 ইন্টু √3 লিখতে পারি। ঠিক আছে? তাহলে এখানে হাফ আর 1 আলটিমেটলি যোগ করলে 3/2 হবে। তাহলে এখানে দেখো একটা √3 একটা √3 আর এখানে দুটো √3 কেটে গেল। তাহলে এখানে 4 দুগুণ 8 এবং 4 দুগুণ 8, 3 8 24 হচ্ছে নাকি? তাহলে 24 বর্গ এককই হচ্ছে এই অঞ্চলটির ক্ষেত্রফল হবে। ওকে? তো এটাই ফাইনাল অ্যান্সার হবে। ঠিক আছে? আচ্ছা।